করি। ফার্স্টে আমরা পড়ছিলাম হচ্ছে পারমিয়াবিলিটি, মানে তোদের যে ভিডিওগুলো দিচ্ছি পারমিয়াবিলিটি ছিল। তো আগে বেসিক ইকুয়েশন গুলো একটুখানি আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যেটা আমাদের ডার্সিস ল, যেটা সব থেকে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ডার্সিস ল আমাদের সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। যেটা কি ভি ইকুয়াল টু কে ইন্টু আই। তো এটা আমরা পড়ছিলাম, যেখানে আমরা কে বলে একটা ফ্যাক্টর পড়ছিলাম, যেটাকে কি বলছিলাম, কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, তাই তো। তো এটা আমরা জানি কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এটার ইউনিট কি আছে, সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, বা মিলিমিটার পার সেকেন্ড হতে পারে, বা আমি লিখতে পারি সেন্টিমিটার পার আওয়ার, এরকম করে লিখতে পারি আর কি। বেসিক্যালি মানে এটা ভেলোসিটির যেটা ইউনিট সেটাই হবে, ঠিক আছে। ভেলোসিটির যেরকম ইউনিট সেটাই আমাদের এই কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ইউনিট। আর এখানে ভি ফর ভেলোসিটি, তো সেটা আমরা জানি। আর আই যেটা আছে, আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সবগুলো পেনে ইয়ে করা আছে। আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেসিক্যালি কি বোঝায়, মনে কর এখান থেকে আমি ওয়াটার, এইখান থেকে আমি ওয়াটার, এটা ধর ওয়াটারের লেভেল একটা ট্যাঙ্কে, ট্যাঙ্কে, আর এটা একটা ট্যাঙ্ক যেখানে ওয়াটারের লেভেল আছে এখানে। তো বেসিক্যালি আমাদের এই ওয়াটারের লেভেলের ডিফারেন্সটা যদি এইচ হয়, তো আমি বলছি যে এই এইচ, তো আমি কি বলছি যে এই এইচ হেড ডিফারেন্সের জন্য বেসিক্যালি আমাদের ফ্লোটা হবে, ঠিক আছে। যদি এই এইচ হেড ডিফারেন্সটা না থাকতো, যদি দুটা ট্যাঙ্কে সেম হেড মানে সেম লেভেলে ওয়াটার থাকতো, তাহলে কিন্তু ওয়াটার ধর এ থেকে বি এর দিকে কিন্তু ফ্লো করতে পারতো না, বিকজ কোনো হেড ডিফারেন্স নেই, যেটা আমরা আর কি ফ্লুইড মেকানিক্সেও পড়ছি। তো ফ্লুইড মেকানিক্স এর কনসেপ্টটাই আর কি এখানে কাজে লাগছে। দ্যাট ইজ যে এখানে আমরা যেহেতু একটা হেড ডিফারেন্স দেখতে পাচ্ছি এইচ, তো এই হেড ডিফারেন্সের জন্যই কি ফ্লোটা হবে। তো বেসিক্যালি আমি যদি এখানে একটা সয়েল স্যাম্পল রেখে দিই, ধর এখানে আমি একটা সয়েল স্যাম্পল রেখে দিচ্ছি যেটা এইভাবে কানেক্টেড আছে। তো এটা যদি আমার সয়েল স্যাম্পল হয়, তো এই সয়েল স্যাম্পলের মধ্যে দিয়ে আমাদের বেসিক্যালি কি হবে, ওয়াটার ফ্লো করবে। তো এই ওয়াটার যে ফ্লো করছে, যেই সয়েল স্যাম্পলটার মধ্যে দিয়ে ফ্লো করছে, তার লেন্থ যদি এল হয়, কি বললাম, যেই সয়েল স্যাম্পলটার মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে তার লেন্থ যদি এল হয়, দেন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা কি জানি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হয়ে যাবে এইচ ডিভাইডেড বাই এল। তো বেসিক্যালি হাইড্রোলিক গ্রেডিয়েন্টে এইচ কি, এইচ হচ্ছে হেড ডিফারেন্স, মানে যেখান থেকে যেখানে ওয়াটার ফ্লো হচ্ছে তাদের মধ্যে লেভেলের ডিফারেন্সটা হচ্ছে এইচ। তো যত আই এর ভ্যালু বাড়বে, তত আমাদের ভি এর ভ্যালুও বাড়বে। এবার আই এর ভ্যালু কিভাবে বাড়বে, যত হেড ডিফারেন্স বাড়বে, যত ওয়াটারের লেভেলের ডিফারেন্স বাড়বে, তত বেশি ভেলোসিটি নিয়ে ওয়াটার ফ্লো করবে, ঠিক আছে। আর এল কি, এল হচ্ছে লেন্থ অফ দা সয়েল, মানে যেই সয়েল স্পেসিমেনের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেটার লেন্থ হচ্ছে এল। তো এটা আমরা পড়ছিলাম। দেন এখান থেকে আমরা নেক্সট যেটা পড়ছিলাম যে কিউ ইকুয়াল টু আমরা আমরা যেটা হাইড্রোলিক্সে পড়ছি, কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি, বা ফ্লুইড মেকানিক্সে পড়ছি কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। সো বেসিক্যালি আমাদের ভি আছে কে ইন্টু আই, সো আমাদের কিউ হয়ে যাচ্ছে কে ইন্টু আই ইন্টু এ। তো এটা আমরা কিউ করছি। কারো যদি এখানে কোনো কনফিউশন থাকে বলতে পারিস, মানে আমি যেগুলা বলছি তার মধ্যে থিওরি কারো কোনো কনফিউশন থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারিস, আমি বলে দেবো। তো কিউ হচ্ছে ডিসচার্জ, ডিসচার্জের ইউনিট কি হয়, মিটার কিউব পার সেকেন্ড, বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, বা হতে পারে মিটার কিউব পার আওয়ার, যেরকম আর কি ডিসচার্জের ইউনিট হয়, তো সেরকম হবে। তো এই একটা ইকুয়েশন যেটা ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা ইকুয়েশন ছিল যেটা হচ্ছে সিপেজ ভেলোসিটি। আমি বলছিলাম ভিডিও মধ্যে দেখবি বলা আছে যে আমি যে এখানে ভেলোসিটিটা ইউজ করছি, এই যে ভি, এখানে যে ভেলোসিটি ইউজ করছি, বা এখানে যে ভেলোসিটি ইউজ করছি স্মল ভি, এগুলো অ্যাকচুয়াল ভেলোসিটি না। কারণ কি, আমাদের ওয়াটারটা, ধর এটা যদি আমাদের সয়েলের একটা ক্রস সেকশন হয়, তো এটা যদি সয়েলের ক্রস সেকশন হয়, এটা যদি সয়েলের পার্টিকেলস গুলো হয়, এগুলো যদি সয়েলের পার্টিকেলস গুলো হয়, আমাদের ওয়াটারটা কিন্তু এই, আমি ধরছি এ হচ্ছে টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটা, মানে ধর এই পার্টটা যদি বি হয় সাপোজ, আর এই পার্টটা যদি জেড হয় সাপোজ, তাহলে আমার কাছে এরিয়া ইকুয়াল টু বি ইন্টু জেড। কিন্তু অ্যাকচুয়ালি কি এই টোটাল এরিয়া দিয়ে ওয়াটার ফ্লো করছে, এই টোটাল এরিয়া দিয়ে ওয়াটার ফ্লো করছে না। ওয়াটার শুধুমাত্র কিছু পার্ট দিয়ে ফ্লো করবে। কোন পার্ট দিয়ে ওয়াটার ফ্লো করবে, ওয়াটার ফ্লো করবে হচ্ছে যেই পার্টের মধ্যে কোনো সয়েল নেই, মানে যেই জায়গাগুলো ভয়েড। বেসিক্যালি ওয়াটার ফ্লো করবে কোন পার্টগুলো দিয়ে, এই যে আমি যে গ্রিন লাইন দিয়ে যেই পার্টগুলোকে দেখাচ্ছি,
সেই পার্টগুলোতে বেসিক্যালি আমাদের ওয়াটারটা ফ্লো হবে, তাই তো? তাই আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি কি হবে? অ্যাকচুয়াল ভেলোসিটি আলাদা হবে। আমরা যেই ভেলোসিটিটা বেসিক্যালি বের করছিলাম প্রথমে, যেটা আমি স্মল ভি বা ক্যাপিটাল ভি যাই ইচ্ছা বল, যেটা বের করছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ছিল কিউ বাই এ। কিউ হচ্ছে টোটাল ডিসচার্জ, এ হচ্ছে টোটাল এরিয়া, মানে টোটাল এই সয়েল স্যাম্পলটার এরিয়া হচ্ছে এ। কিন্তু অ্যাকচুয়ালি ফ্লো কিন্তু এদের মাঝে দিয়ে হচ্ছে না, ফ্লো হচ্ছে কোথা দিয়ে? যতটুকু আমি যে গ্রিন কালার দিয়ে ড্র করলাম অতটুকুর মাঝে দিয়ে ফ্লো হচ্ছে। সো অ্যাকচুয়াল ভেলোসিটিকে বলা হচ্ছে কি? অ্যাকচুয়াল ভেলোসিটিকে বলা হচ্ছে সিপেজ ভেলোসিটি। এন্ড এই সিপেজ ভেলোসিটি কিভাবে পাওয়া যাচ্ছে? সিপেজ ভেলোসিটি পাওয়া যাচ্ছে ডিসচার্জ ডিভাইডেড বাই এরিয়া অফ ভয়েডস, এভাবে বেসিক্যালি আমরা পাচ্ছি। ঠিক আছে, সিপেজ ভেলোসিটি কিভাবে পাচ্ছি আমরা? ডিসচার্জ, টোটাল যে ডিসচার্জ আছে ডিভাইডেড বাই এরিয়া অফ ভয়েডস, এভাবে আমরা সিপেজ ভেলোসিটি পাচ্ছি। তো একটা সিপেজ ভেলোসিটি আমরা রিলেশন আমরা দেখছিলাম যে কি হয়, সিপেজ ভেলোসিটি ভিপি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এন, যেখানে এন কি? এন হচ্ছে পোরোসিটি, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। তো এই একটা ইকুয়েশন দেখছিলাম। তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা অ্যাকচুয়াল ভেলোসিটি বা সিপেজ ভেলোসিটি বের করতে পারবো। এই যে ভিপি লিখছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল অর সিপেজ ভেলোসিটি, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পড়ছিলাম ভিপি সম্বন্ধে। নেক্সট আমরা, মানে আমি ওভারভিউ দিচ্ছি জাস্ট। নেক্সট আমরা টাইপ অফ টেস্ট। আচ্ছা, টাইপ অফ টেস্টের বলার আগে ধর এরকম অনেকগুলো 1 2 এরকম এতক্ষণ আমি যে ফর্মুলা আমি যেগুলো দেখাচ্ছিলাম সেখানে শুধুমাত্র একটাই সয়েল ছিল, টোটালটা জুড়ে একটাই সয়েল ছিল, তাই তার পারমিয়াবিলিটি ভ্যালু একটাই ছিল। ঠিক আছে, কিন্তু এখন যেটা আমি বলবো সেখানে অনেকগুলো সয়েলের লেয়ার আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো সয়েলের লেয়ার, প্রত্যেকের মধ্যে দিয়ে পারমিয়াবিলিটি ভ্যালু আলাদা। এর মধ্যে তার পারমিয়াবিলিটি ভ্যালু K1, এর মধ্যে পারমিয়াবিলিটি ভ্যালু K2, এর মধ্যে পারমিয়াবিলিটি ভ্যালু K3। বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি সয়েলের পারমিয়াবিলিটি হচ্ছে একটা প্রপার্টি, কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা স্পেশাল পারমিয়াবিলিটি বলতে পারি। প্রশান্ত একটু মাইকটা বন্ধ কর। তো এই কেটা হচ্ছে বেসিক্যালি সয়েলের প্রপার্টি। এবার এই যে ওয়াটার যে পাস করবে, ধর এই যে ওয়াটার পাস করবে, ওয়াটারটা যেরকম এদিক দিয়েও পাস করতে পারে প্যারালাল টু দা বেডস, মানে বেড কোনগুলো? এই যে এগুলোকে বেড বলছে এক একটা, এই যে লাইনগুলো আছে এদেরকে বেড বলা হচ্ছে। ঠিক আছে, তো ওয়াটার এক হতে পারে কি প্যারালাল টু দা বেড পাস করতে পারে, আরেকটা হতে পারে কি ওয়াটার পারপেন্ডিকুলার টু দা বেড পাস করতে পারে, তাই তো? এগুলো পড়ছিলাম। তো দুটা কেসেই আমরা ভিডিও বলে দেখবি, এগুলো আমি লেখা করানো আছে। তো দুটো কেসেই আমরা দুটা ফর্মুলা বের করছিলাম কিসের? এভারেজ পারমিয়াবিলিটির। এভারেজ, এদের এভারেজ ভ্যালুটা কি হবে সেটা বের করার দুটা ফর্মুলা বের করছিলাম। তো কোনটা কি ছিল বল একটু? যদি আমাদের প্যারালাল টু দা বেড হয়, প্যারালাল টু দা বেড এরকম যদি ডিরেকশনে হয়, তাহলে সেই ফর্মুলাটা কি ছিল? কে এইচ দিয়ে লিখছিলাম, হরাইজন্টাল ফ্লো যদি হয় বেসিক্যালি সেটা ছিল কি বল? K1 H1 plus K2 H2 plus dot 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 plus Kn Hn divided by H. হ্যাঁ, তো এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলোর যদি থিকনেস H1 H2 H3 এরকম করতে গেলে অনেক লেয়ার থাকবে। তো এই ধর লাস্টের লেয়ারটা আছে Hn, অনেকগুলো লেয়ার থাকতে পারে। তো এখানে এভারেজ ভ্যালু অফ পারমিয়াবিলিটি হয়ে যাবে কি K1 H1 প্লাস K2 H2 প্লাস ডট 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 এরকম চলতে থাকবে, আর নিচে H1 প্লাস H2 প্লাস H3 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। বেসিক্যালি তোরা যারা জিলেট আমার কাছে পড়িস, তোরা এটা ফলো করে দেখতে পারিস। এটা অ্যাকচুয়ালি মিন বের করছি। কি টাইপের মিন বের করছি বলতো? এটা বের করা হয়েছে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, এটা অ্যারিথমেটিক মিন বের করা হয়েছে। তো আরেকটা যেটা ছিল পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্লো, এই ডিরেকশনে যদি ফ্লো হয়, মানে বেড গুলোর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ফ্লো হয়, সেক্ষেত্রে আমরা কে ভার্টিক্যাল দিয়ে লিখছিলাম। তো বেসিক্যালি এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল? H1 প্লাস H2 প্লাস ডট 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 আর ডিভাইডেড বাই H1 বাই K1 প্লাস H2 বাই K2 প্লাস ডট 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 এরকম ছিল, তাই তো? তো এই যে ফর্মুলাটা যারা আমার কাছে জিরেট পড়া শুরু করছিস তারা একটু ফলো করে দেখতে পারিস। এটা হচ্ছে বেসিক্যালি হারমোনিক মিনের ফর্মুলা।
এটা বেসিক্যালি হারমোনিক মিনের ফর্মুলা। তো জেনারেলি কি হয়, অ্যারিথমেটিক মিন জেনারেলি বেশি হয় হারমোনিক মিনের থেকে। তো যার জন্য এই কে এইচ এর ভ্যালুটা জেনারেলি বেশি হয় কে ভি থেকে। ঠিক আছে, তো যারা পড়িস না তাদের জন্য জাস্ট এমনি বলে দিচ্ছি। তো এই কে এইচ এর ভ্যালুটা কে ভির থেকে কি হয়, বেশি হয়। ঠিক আছে, কারণ কি হরাইজন্টালি বেশি ফ্লো করে ভার্টিক্যালি তুলনায়। ঠিক আছে, আচ্ছা এবার হরাইজন্টালি ভার্টিক্যালি যে বলছি এটা কিন্তু ঠিক ওরকম না। মনে কর সয়েল লেয়ার গুলো এরকম টাইপের আছে, সয়েল লেয়ার গুলো এরকম টাইপের আছে, ধর এইভাবে অ্যারেঞ্জমেন্ট আছে সয়েল লেয়ারের। বা আমি একটা ট্যাঙ্ক দিয়ে দেখাচ্ছি। মনে কর একটা ট্যাঙ্ক আছে এরকম, এই ট্যাঙ্কে এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে, এখানে ওয়াটার লেভেল, আর এই ট্যাঙ্কে এই সাইডে এখানে সাপোজ একটা কিছু একটা ওয়াটার রিজার্ভার আছে, মানে জাস্ট বোঝার জন্য বলছি। তো এই যে আমাদের এটা হচ্ছে ডিফারেন্স অফ হেড অফ ওয়াটার বেসিক্যালি এই যে। তো এটার জন্য ধর বেসিক্যালি ফ্লো হচ্ছে। এইবার যে লেয়ার্স গুলো আছে সয়েলের লেয়ার গুলো ধর এরকম টাইপের আছে। ঠিক আছে, এরকম পরপর লেয়ার গুলো আছে, মানে এটা আছে H1 এই হাইটটা, এটা আছে H2, এটা আছে মনে কর H3, সিমিলারলি এটা আছে মনে কর H4। এবার ওয়াটার কিভাবে ফ্লো হবে, ওয়াটার আমরা জানি হাইয়ের থেকে লো এটা ফ্লো হবে, তো এদিক থেকে এদিকে ফ্লো হবে ওয়াটার, তাই কি না? তো যখন এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, ফ্লোটা কিন্তু হচ্ছে হরাইজন্টাল, আমাদের রেসপেক্টে হরাইজন্টাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেডিং প্লেনের সাথে কি হচ্ছে, ধর এটার পার্মিয়াবিলিটি আছে K1, এটার K2, এটার K3, এটার K4। এই যে বেডিং প্লেন গুলো আছে, এই বেডিং প্লেনের সাথে কিভাবে ফ্লো হচ্ছে বল, পারপেন্ডিকুলার নাকি হরাইজন্টাল? বেডিং প্লেনের সাথে, হরিজন্টাল। বেডিং প্লেনের সাথে এমনি দেখতে হরাইজন্টাল মনে হচ্ছে, কিন্তু এটা ভার্টিক্যালি হচ্ছে, প্লেটে হচ্ছে। পারপেন্ডিকুলার হচ্ছে। কারণ কি, এ দেখ আমি যা হরাইজন্টাল বা ভার্টিক্যাল বলছি সেগুলো বেডিং প্লেনের সাথে, এই যে প্লেন গুলো আছে এগুলোকে কি বলা হচ্ছে, বেডিং প্লেন। মানে সয়েলের যে বিভিন্ন লেয়ার থাকে এগুলোকে আমরা বলি বেডিং প্লেন। তো এই বেড গুলো যে আছে, এই বেড গুলোর সাথে আমাদের ওয়াটার কিভাবে ফ্লো করছিল দেখ, যদি এই বেডিং প্লেনের সাথে হরাইজন্টালি ফ্লো করে তাহলে ফর্মুলা ছিল এটা, যদি এই বেডিং প্লেনের সাথে ভার্টিক্যালি ফ্লো করে তাহলে ফর্মুলা ছিল এটা। কিন্তু এখানে আমি অ্যারেঞ্জমেন্টটা ঠিক উল্টা ভাবে আঁকছি। তো এখানে তোরা দেখ এই যে ফ্লোটা হচ্ছে ওয়াটারের, সেটা কি হচ্ছে বেডিং প্লেনের সাথে কিভাবে হচ্ছে বল, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। বেডিং প্লেনের সাথে পারপেন্ডিকুলার। দেখতে মনে হচ্ছে হরাইজন্টাল, কিন্তু বেডিং প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সো এখানে আমরা যে কে এভারেজ ইউজ করব সেটা কোনটা হয়ে যাবে বলতো, পারপেন্ডিকুলারের জন্য ফর্মুলা। যেটা পারপেন্ডিকুলারের জন্য কি ফর্মুলা ছিল, সামেশন অফ এইচ, আচ্ছা সামেশন না লিখে এমনি লিখছি, পারপেন্ডিকুলারের জন্য কি ফর্মুলা ছিল, এই H1 প্লাস H2 প্লাস H3 প্লাস ডট 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 ডট, নিচে H1/K1 প্লাস H2/K2 প্লাস ডট ডট ডট, এরকম করে চলবে। তো এখানে কিন্তু ফর্মুলা এটা হবে। ঠিক আছে, কারণ কি এই যে ওয়াটারটা ফ্লো হচ্ছে সেটা পারপেন্ডিকুলার টু দা বেড হচ্ছে। ঠিক আছে, তো আমার বেসিক্যালি দেখতে হবে ওয়াটারটা কিভাবে ফ্লো করছে, আমি কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ওয়াটারটা কিভাবে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এখানে যখন ওয়াটারটা এইভাবে ফ্লো হচ্ছিল তো এটা প্যারালাল টু দা বেড, প্যারালাল টু দা বেড হলে এই ফর্মুলা। আর যখন এইভাবে ফ্লো করছিল তখন পারপেন্ডিকুলার টু দা বেড, পারপেন্ডিকুলার টু দা বেড হলে এই ফর্মুলা। তো সিমিলারলি এখানে আমাদের যে ফ্লোটা হচ্ছে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দা বেড, তার জন্য আমাদের এই ফর্মুলা। তো এটা একটু মাথায় রাখিস। আচ্ছা, নেক্সট আমরা দুটা টেস্ট দেখছিলাম মেনলি। তো টেস্ট গুলো উপর কোশ্চেন থাকে, মানে যেগুলা টেস্টের ফর্মুলা সেগুলোর উপর বেস করে কোশ্চেন আসতে পারে। একটা কি ছিল, ফলিং হেড টেস্ট। একটা ফলিং হেড টেস্ট, মানে ছকটার কথা বলতেছো তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ছিল তোমার হচ্ছে লো, একটা যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কি কনস্ট্যান্ট হেড টেস্ট। ঠিক আছে, একটা ছিল ফলিং হেড টেস্ট আর এটা ছিল হচ্ছে কনস্ট্যান্ট হেড টেস্ট। তো কনস্ট্যান্ট হেড টেস্টে আমরা কি বললি, টেস্টে কি প্রুফ করতে দেয়, মানে কি করে করতে লাগবে? শর্ট নোট আসতেই পারে। ঠিক আছে, তোদের শর্ট নোট দিতে পারে। এই যেটা একটা প্রুফ দেখাচ্ছিলাম, একটা ইন্ট্রিগেশনের প্রুফ দেখাচ্ছিলাম, তাই তো? দাদা ওটা তো ফলিং হেড টেস্টের জন্য দেখাচ্ছিল। হুম,
কনস্ট্যান্ট হেড head. টেস্টে তো প্রুফের কোনো ব্যাপার নেই। কনস্ট্যান্ট হেড টেস্টে কি ওটা জাস্ট কিউ ইকুয়াল টু কে আই এ, ওটার সাথে ইকুয়েট করলেই হবে। আমি বলে দিচ্ছি, তাও তোদের যদি অসুবিধা হয় আমি বলে দিচ্ছি। ফলিং হেড দাদা টেস্টে তো বুঝতে পারছিস, বল। দাদা তুমি যে ওই আগের ভিডিওটাতে মানে যে ভিডিওগুলো বানাচ্ছিল ওখানটা ছক করে পাঠাইছে করছিল না, যেটা বুঝাইছিলা? আমার ঠিক খেয়াল নেই, বলতো কোন জায়গাটা হ্যাঁ, বলতো। তোমার সেকেন্ড পার্টটা, সেকেন্ড ভিডিওটা পার্ট 2 টার প্রথমেই জানাইছিলা। ওটা কম্প্যাকশনের চ্যাপ্টার ছিল। ও ঠিক আছে। না ওটা তো কমপ্লেক্স না, তাই পারমিয়াবিলিটি ছিল না। তো কনস্ট্যান্ট তাই হেড ভুলাই টেস্টের যাচ্ছে। একটা ফর্মুলা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো কনস্ট্যান্ট হেড টেস্টের আমি যেটা ফর্মুলা দিছিলাম, কে ইকুয়াল টু কিউ এল এইচ এ টি, তাই তো? এই একটা ফর্মুলা দিছিলাম তো, তাই তো? হ্যাঁ দাদা এটাই হ্যাঁ ছিল। ঠিক আছে, তো এটা কিভাবে বের হচ্ছে দেখে নে, আমি বলে দিচ্ছি। যদি প্রুফ যদি না দেখা, প্রুফ দেখাচ্ছে কি নাকি দেখায়নি? হ্যাঁ দেখাচ্ছিল, প্রুফ দেখাচ্ছিল। তাহলে ঠিকই আছে। তাহলে কে এর ভ্যালু আছে কিউএল, আসতেই পারে প্রুফ আসতে পারে এগুলো। কিউএল ইকুয়াল টু এইচ এ টি, এটা একটা ফর্মুলা ছিল কনস্ট্যান্ট হেড টেস্টে। আর ফলিং হেড টেস্টে আমাদের কে হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন করে বের করতে হয়, ঠিক আছে? তো ওই ফর্মুলাটা প্রুফ আসতে পারে। তো প্রথমটা এই কনস্ট্যান্ট হেডে আর কি সেরকম কিছু নেই, কিন্তু ফলিং হেডটা আসতেই পারে। সেটা কত ছিল? 2.303 ডিভাইডেড বাই আমাদের ছিল এএল বাই এটি, মানে স্মল এএল আর ক্যাপিটাল এটি, এক মিনিট, ক্যাপিটাল এটি স্মল এএল, আর ছিল লগ H1 বাই H2, ঠিক আছে? এটা আমাদের ফর্মুলা ছিল, আর লগ আর কি বেস 10 আর কি। তো এই আমাদের ফর্মুলা ছিল। তো ভিডিওগুলো নিশ্চয়ই দেখছিস, আমি অ্যাজুম করছি, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবি না আমি যেখানে অঙ্কগুলো করাবো। তো তোদের এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে আর কি, মানে তোদের সবকিছু ডেটা দিয়ে দিবে, ওখান থেকে তোকে কে এর ভ্যালু বের করতে হবে। তো আমি এটা কোশ্চেন করাচ্ছি প্রথমে। আচ্ছা, তো আমি কোশ্চেনটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দিচ্ছি, না হলে আমাকে এখানে অনেক লিখতে লাগবে। তো গ্রুপে শেয়ার করেছি, তোরা ওখান থেকে লিখেও নিতে পারবি, বা এখন না লিখলেও পরে ওখান থেকে দেখে করতে পারবি তারা। গ্রুপটা একটু খোল। দাদা আসেনি তো? দেখ ব্যাচ যাবে। তো দেখ, এই যে প্রথম কোশ্চেনটা আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি স্ক্রিন সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে, দেখ প্রথম কোশ্চেনটা কি বলছে। হয়ে গেল। কি বলছে? ইনে, জুম করে নিতে পারিস যদি বুঝতে অসুবিধা হয়। ইন এ ফলিং হেড permeability test, the head causing the flow was initially 90 centimeter, ঠিক আছে, and it drops 6 centimeter in 15 minutes. How much time is required for the head to fall 45 centimeter? How much time is required to fall to 45 centimeter? তো কোশ্চেনটা কি দেওয়া আছে দেখ। তো এই একটা কোশ্চেন যদি বুঝতে পারিস তাহলে মোটামুটি তোরা বাকি এখানে কি আছে, শুধু একটাই ফর্মুলা, সেই একটা ফর্মুলার মধ্যে আর কি সব দেওয়া থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট কাইন্ড অফ কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, মানে এটাই আর কি ইন্টারেস্টিং, এটা বুঝতে পারলে বাকিগুলো আরো ইজি লাগবে। তো কি বলছে যে প্রথমে H1
যদি টেস্টটা মনে থাকে তাহলে প্রথমে H1 যেটা দেওয়া আছে 90 সেন্টিমিটার, মানে এই ধর আমাদের এটা সয়েল স্যাম্পল, ঠিক আছে? তো আমাদের এই পাইপ ছিল এখানে, তো আমাদের ধর ওয়াটার লেভেল প্রথমে এই এতটা ছিল, তো প্রথমে যে হেডটা ছিল ওটা ছিল মনে কর 90 সেন্টিমিটার। এইবার আফটার 15 মিনিটস 15 মিনিট পর আমার হেডটা কমে গেছে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। মানে H2 হয়ে গেছে কত? আগে ছিল 90, 6 সেন্টিমিটার কি করছে? ড্রপ করে গেছে, মানে 6 সেন্টিমিটার করে কমে গেছে, মানে এটা কত হয়ে যাবে? 84 সেন্টিমিটার। মানে আমার ওয়াটার লেভেলটা চলে আসছে ধর এখন এখানে, ধর ওয়াটার লেভেলটা চলে আসছে এখানে। তো এই হাইটটা আছে 84 সেন্টিমিটার, ঠিক আছে? কত টাইমে আসছে এটা? 15 মিনিটস। কত টাইম লাগছে? টাইম লাগছে হচ্ছে 15 মিনিটস। সো আমার কাছে বেসিক্যালি প্রথমে কি কি ডেটা দেওয়া? H1 দেওয়া 90 সেন্টিমিটার, H1 দেওয়া 90 সেন্টিমিটার, H2 দেওয়া 84 সেন্টিমিটার, আর টাইম দেওয়া আছে 15 সেন্টিমিটার, ঠিক আছে? এইবার কি বলছে কোশ্চেনে? হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড ফর দ্য হেড টু ফল টু 45 সেন্টিমিটার। কতক্ষণ টাইম লাগবে, আরো কতক্ষণ টাইম লাগবে, মানে ইনিশিয়ালি যদি হেড 90 সেন্টিমিটারে থাকে, কতক্ষণ পরে আমাদের ওয়াটারের লেভেলটা কোথায় আসবে? কতক্ষণ পর আমাদের ওয়াটার লেভেলটা 45 সেন্টিমিটারে আসবে, কতক্ষণ পরে? সেই টাইমটা আমাকে জিজ্ঞেস করছে বেসিক্যালি, ঠিক আছে? কত টাইম পরে আর কি আমাদের ওয়াটারের হেডটা এতটা নিচে নামবে, ঠিক আছে? তো এই আমাদের কোশ্চেন। তো কোশ্চেনে যেটা আমাদের মেনলি দেখ কি কি ডেটা দেওয়া আছে আগে দেখে নি। তাহলে ডেটা আমাদের কাছে দেওয়া আছে H1, আমি এখানে পাশে লিখছি, H1 দেওয়া আছে 90 সেন্টিমিটার, H2 আমাদের কাছে দেওয়া আছে 84 সেন্টিমিটার, আর টাইম দেওয়া আছে আমাদের কাছে 15 মিনিটস। এইবার আমরা কে এর ফর্মুলা জানি, কে ইকুয়াল টু 2.303 AL ডিভাইডেড বাই ক্যাপিটাল AT লগ H1 বাই H2, ঠিক আছে? এক মিনিট চার্জে বসাতে হবে। তো এখানে আমাদের কিন্তু কে এর ভ্যালু বলা নাই, বা ক্যাপিটাল এ বা স্মল এ বা এল এগুলা সম্বন্ধে কিছুই বলা নেই আমাদেরকে, তাই কি না? বলা থাকলে আলাদা ব্যাপার ছিল। তো যেহেতু এখানে আমাদের এগুলো সম্বন্ধে কিছু বলা নেই, তো আমরা এগুলোর ভ্যালু কোনোভাবেই এখানে বের করতে পারবো না বেসিক্যালি, ঠিক আছে? এগুলোর ভ্যালু আমি কোনোভাবেই এখানে বের করতে পারবো না। তো এখানে আমাকে কি করতে হবে? কনসেপ্টটা হচ্ছে, ভালো মতন করে শুনবি, একই তো সয়েল, সয়েলটা আমাদের সেম, তো সেম সয়েলে কি হয়, কে এর ভ্যালুও কি থাকে? সেম থাকে। কে কি দাদা থাকে? সেম থাকে। বল। দাদা ওখানে লক 10 হবে না? হ্যাঁ, এটা লগ 10 হবে, ওটা ঠিক কি? আছে? তো ঠিক আছে। তো কি হচ্ছে, সেম সয়েলে আমাদের কে এর ভ্যালু কি থাকে? সেম থাকে। মানে সেম সয়েলে বলতে সব ধরনের কন্ডিশন যদি আমাদের সেম থাকে, তাহলে আমাদের কে, দ্যাট ইজ কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, হয় কি? কনস্ট্যান্ট। ভালো মতন শোন, কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি হচ্ছে কি? কনস্ট্যান্ট। তো আমাদের কে এর ভ্যালুটা যখন কনস্ট্যান্ট হচ্ছে, কে এর ভ্যালুটা কনস্ট্যান্ট, ঠিক আছে? একই টেস্টের সময় একই ধরনের যখন টেস্ট করব, একটাই তো টেস্ট করছি, একটাই টেস্ট করার সময় আমাদের কাছে এই যে স্মল এ কি বেসিক্যালি এই যে পাইপটা আছে তার এরিয়াটা তো কনস্ট্যান্টই হবে, একই তো হবে। একই টেস্টের জন্য এরিয়া তো একই হবে, স্ট্যান্ড পাইপের এরিয়া সেমই হবে, চেঞ্জ তো হবে না। আবার একই টেস্টের জন্য এই সয়েল স্পেসিমেনের এরিয়াটাও কি হবে? আমাদের সেম হবে। আবার একই টেস্টিং এর জন্য এই সয়েল স্পেসিমেনের লেন্থটাও কি হবে? আমাদের কনস্ট্যান্ট হবে। তাহলে এই পার্টগুলো সবগুলো কি দেখতে পাচ্ছি? কনস্ট্যান্ট। কে কে কনস্ট্যান্ট হচ্ছে? 2.303, এ তো কনস্ট্যান্টই। কে এটাও নিজে কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র এখানে ভ্যারিয়েবল কে বলতো? ভ্যারিয়েবল হচ্ছে এই লগের ভিতরে এই পার্টটা, আর এখানে এই টাইম। তাহলে তোরা এখান থেকে আমি যদি লিখি যে টি ইকুয়াল টু এরকম লেখা যাবে, টি ইকুয়াল টু লেখা যাবে 2.303 AL ডিভাইডেড বাই এ ইন্টু কে, মানে কে টাকে নিচে নিয়ে আসলাম, টি টাকে উপরে নিয়ে আসলাম,
ইন্টু লগ বেস 10 H1 H2 এরকম লেখা যাচ্ছে। তো এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি 2.303 কনস্ট্যান্ট, স্মল a কনস্ট্যান্ট, ক্যাপিটাল L কনস্ট্যান্ট, ক্যাপিটাল A কনস্ট্যান্ট, ক্যাপিটাল K কনস্ট্যান্ট। তাহলে এই সবগুলো পার্ট কি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে সবগুলো পার্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে t is proportional to log base 10 H1 by H2। ক্লিয়ার এতটুক সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা ক্লিয়ার। ঠিক আছে, তো এতটুকু যদি বুঝতে পারিস আমাদের কোশ্চেনটা কি, আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে কত টাইম পরে আমার কোশ্চেনটা হচ্ছে কত টাইম পরে আমাদের ওয়াটারের লেভেলটা থাকবে এখানে, কত 45 সেন্টিমিটার হবে, কতক্ষণ পর আমাদের ওয়াটারের লেভেলটা 45 সেন্টিমিটার হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম ইজ প্রপোর্শনাল টু লগ বেস 10 H1 বাই H2। তার মানে যেরকম তোরা ক্লাস 9-10 এ ম্যাথামেটিক্সে করছিস, এখান থেকে কি করে দেবে টাইমের, এখান থেকে আমরা আচ্ছা দেখ, তো এখান থেকে আমরা কি করতে পারবো টাইমের যে এরকম করতে পারবো T2/T1 এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে T2/T1। আচ্ছা একটা কাজ কর, এভাবে করলে তোদের যদি অসুবিধা হয় একটা কাজ কর, ফার্স্টে তোদের যে কাজটা হচ্ছে তোদের এখানে বুঝতে পারছিস কি আমি যেটা বললাম সেটা কি এমনি মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ দাদা। ঠিক আছে, যদি দেখা যায় ঠিকই আছে তাহলে এখান থেকেই করছি। তো মনে কর টাইম T2/T1, আচ্ছা T2/T1 না লিখে আমি তোদেরকে এভাবে লিখে দিচ্ছি, T2/T1 লিখলে তোরা কনফিউজড হবি। তো মনে কর প্রথমে যে টাইমটা লাগছিল এই 90 থেকে 84 সেন্টিমিটার যেতে, তো ওই টাইমটাকে আমি শুধু টি রাখছি, ঠিক আছে। প্রথমে যে টাইমটা লাগছিল 90 থেকে 84 সেন্টিমিটার যেতে সেটাকে আমি টি রাখছি। পরে যে টাইমটা আমার লাগবে আমার কোথা থেকে কোথায় যেতে, পরে যে টাইমটা লাগবে আমার 90 থেকে 45 সেন্টিমিটার যেতে, সেই টাইমটাকে আমি মনে কর ক্যাপিটাল ডি দিচ্ছি, ঠিক আছে। কি বললাম, ফার্স্টে যেটা 90 থেকে 84 যেতে, 90 কোনটা একদম প্রথমে যেটা ছিল 90 থেকে 84 যেতে আমার লাগছিল স্মল টি। আবার সেই 90 থেকে এই 45 আসতে, 45 এই যে 45 আসতে আমি ধরে নিচ্ছি টাইম লাগবে ক্যাপিটাল টি, ঠিক আছে। তো এইবার যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম হচ্ছে কার প্রপোর্শনাল, টাইম হচ্ছে লগ অফ H1/H2, মানে প্রথমে যে হাইট পরে যে হাইট তার প্রপোর্শনাল। তাই এইভাবে লেখা যাবে ক্যাপিটাল টি বাই স্মল টি ইকুয়াল টু, ঠিক আছে, ক্যাপিটাল টি বাই স্মল টি মানে যেরকম আমরা পড়ছি ছোটবেলায় যে y ইজ প্রপোর্শনাল টু x, তার মানে y1/y2 ইকুয়াল টু x1/x2, ঠিক আছে, y1/y2 ইকুয়াল টু x1/x2। তো সেই সেম কনসেপ্টটাই এখানে আমি আর কি কাজে লাগাচ্ছি। তো এখানে আমি কি লিখলাম দেখ, ক্যাপিটাল টি বাই স্মল টি ইকুয়াল টু লগ বেস 10, এখানে কিছুটা টাইম আসবে মানে এখানে কিছু একটা আসবে, ডিভাইডেড বাই লগ বেস 10 এখানে কিছু একটা আসবে। এবার এখানে কি আসবে সেটা দেখে নে। প্রথমে যখন আমি স্মল টির কথা ভাবি, টাইম যখন স্মল টি, তো স্মল টি টাইমে কি হয়, স্মল টি টাইম কত 15 মিনিট, 15 মিনিটে কি হয় ওয়াটারটা 90 থেকে কোথায় আসে 84, তাহলে উপরে 90 বসবে নিচে কি বসবে 84। সেরকমই ক্যাপিটাল টি টাইমে আমি কি ধরছি, যেটা আমাকে বের করতে হবে, ক্যাপিটাল কি টাইমে ধরছি কি যে ওয়াটারটা 90 থেকে কোথায় আসে 45, তাহলে উপরে 90 নিচে 45, উপরে 90 নিচে 45, এটা লিখবো। এইবার এখানে বেসিক্যালি আমাদের যেটা আসবে অ্যান্সার টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি ইন্টু লগ 90/45, এটা বেস 10 আছে প্রত্যেকের নিচে, ডিভাইডেড বাই লগ বেস 10 90/84। এবার যে এখানে স্মল টিটা আছে, স্মল টি, তো স্মল টির জায়গায় আমরা কত বসাবো, স্মল টি কত 15 মিনিটস, তো এখানে আমি 15 বসাবো। তো এখান থেকে বেসিক্যালি ক্যাপিটাল টি এর ভ্যালুটা বের হবে, ঠিক আছে, এখান থেকে ক্যাপিটাল টি এর ভ্যালুটা বের হবে। আমি আরেকবার বলে দিব ওভারঅল,
তো এটাই সব থেকে কঠিন অঙ্ক, ঠিক আছে, এটাই সব থেকে কঠিন। আদারওয়াইজ তোদের কি করবে, আদারওয়াইজ কোশ্চেন গুলো কিরকম হবে আমি বলে দিচ্ছি। এটা যদি বুঝতে পারিস বাকি কোশ্চেন গুলো খুব একটা অসুবিধা হবে না। এটা হচ্ছে সব থেকে আর কি হার্ড অঙ্ক এই চ্যাপ্টারে বা এই টপিকের। তো লিখে নেওয়ার পর দাদা? আমি একবার বলছি তোদের। বল। বললাম যে সয়েলটা যদি একই সয়েল থাকে কিন্তু তার মধ্যে যদি ভয়েডস এর কম বেশি হয় তাহলে কি হবে? তাহলে তো এখানে তো একই সয়েল, একই টেস্টিং, একই ল্যাবরেটরি, একই স্পেসিমেন, তো এখানে ভয়েডস এর চেঞ্জের তো কোনো ব্যাপার নেই। এবার যদি চেঞ্জেস হয় তাহলে অবভিয়াসলি সয়েলের প্রপার্টি চেঞ্জ হবে, তখন কে ভ্যালু চেঞ্জ হবে। তো এখানে আমাদের একই টেস্টিং করা হচ্ছে, একই সয়েল, একই টাইমে টেস্টিং করছি, তো কে চেঞ্জ হওয়ার তো কোনো ম্যাটার নেই এখানে, বুঝতে পারলি? আর সাধারণত স্যার দাদা সয়েলের ইস্যু তো চেঞ্জ হবে না। ইন জেনারেল যদি কন্ডিশন সবকিছু সেম থাকে তাহলে কে এর ভ্যালু চেঞ্জ হবে না। যদি এখন সয়েলের ভয়েড চেঞ্জ হয়ে যায়, সয়েলটা যদি স্যাচুরেটেড না হয়ে পার্শিয়ালি স্যাচুরেটেড হয়, সয়েলের মধ্যে যদি ইম্পিউরিটি আসে, সয়েলটাকে যদি কম্প্যাক্ট করি, ভয়েড রেশিও চেঞ্জ হয়, তারপর সয়েলের মধ্যে আরো আদার্স ফ্যাক্টরস আছে, ঠিক আছে, অ্যাবজর্ব ওয়াটার যদি চলে আসে, টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে এগুলো ফ্যাক্টর আসলে তখন আমাদের পারমিয়াবিলিটি চেঞ্জ হবে। বাট সেখানে তো আমাদের একই টেস্টিং করছি, একই সয়েল, একই টাইম, তো ওখানে আমার চেঞ্জেস হওয়ার কোনো ব্যাপারই নেই। সো বেসিক্যালি আমি সেজন্য কেটা এখানে কনস্ট্যান্ট ধরে দেবো, ঠিক আছে? দাদা যদি কোনো কিছু চেঞ্জেস আসে সেটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? অবভিয়াসলি দেওয়া থাকবে, আর এখানে চেঞ্জেস দিয়ে দেবে, কোনো কোশ্চেন করবেও না, ওটা নিয়ে চিন্তা নেই, আচ্ছা। ঠিক আছে? তো ওরকম কোনো কোশ্চেন করবে না, তোকে এখানে অ্যাজুম করে নিতে হবে। যখন সয়েল মেকানিক্স পড়ছিস কিছু কিছু জিনিস তোকে আগের থেকে ধরে নিতে হবে, কিছু কিছু প্রবলেম যখন সলভ করবি কিছু কিছু জিনিস তোকে আগের থেকে ধরে নিতে হবে যে এটা আমার কনস্ট্যান্ট আছে। আর জেনারেলি এই টেস্টের ক্ষেত্রে এটা অ্যাজুমও করা দরকার নেই, এটা কনস্ট্যান্টলি থাকবে। একই সয়েলে তুই কখনো একই টাইমে উইদাউট এনি চেঞ্জিং, মানে অন্যান্য ফ্যাক্টর চেঞ্জ না হলে তোর কখনো পারমিয়াবিলিটি চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন যদি এরকম হয় তুই টেস্টিং করছিস 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, 5 মিনিট পর সয়েল আশেপাশের তোর এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ হয়ে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তো আলাদা ব্যাপার, তা তো একটা ড্রাস্টিক চেঞ্জ হবে, তো সেটা তো পসিবল না কখনো ইন জেনারেল। তো আমরা ইন জেনারেল কি হয় সবসময় টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, কোনো যখন টেস্ট করা হয় তখন আমরা আশেপাশের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি টেম্পারেচার যখন টেস্টিং করতে হয় ওটা একটা মানে এমন একটা জায়গায় করতে হয়, অ্যাকচুয়াল যদি টেস্টিং বলিস তাহলে এমন একটা জায়গায় করতে হয় যেখানে ইনসুলেটেড, মানে যেখানে টেম্পারেচারের ভ্যারিয়েশন হবে না ওই টেস্টিং চলাকালীন। যদি 27 ডিগ্রি বলি তাহলে 27 ডিগ্রি হয়তো +5 বা -5, এর থেকে কম বেশি হবে না, এরকম করে আমরা বেসিক্যালি টেস্টিং গুলো করি, ঠিক আছে? তো ওই জন্যই আর কি বেশিরভাগ সব ফ্যাক্টরি আমাদের কাছে কনস্ট্যান্ট থাকবে এখানে, তো আমাদের ওই জন্য কেটাকে এখানে কনস্ট্যান্টলি পেয়ে যাবো আমরা। তো আমি আরেকবার বলে দিচ্ছি টেস্টটা এখানে। দাদা চুপ উঠো না, ওটা লেখে নেই, একটু বাকি আছে। হ্যাঁ কারো কোনো কিছু ডাউট থাকে বল, আমি বলে দিচ্ছি। দাদা বললাম যে আমাদের এস্টিমেশনের ভিডিওগুলো দিও তো। এস্টিমেটেড ভিডিও তো দিয়েছি, এক্সট্রা মানে এমনি রেকর্ডেড ভিডিও বলছিস? হ্যাঁ দাদা, মানে গ্রুপে আমি মানে পাইনি গ্রুপে। গ্রুপে তো আছে তো মনে হয়, নাকি দেখতে হবে, ঠিক আছে আমি দেখে দেবো। এই নেক্সট যে 6.17 আছে ওই কোশ্চেনটা কর, মানে করাবো, ওই কোশ্চেনটা করলে তোদের আর কি কনস্ট্যান্ট হেড টেস্ট। আর তোদের এই চ্যাপ্টার যেটা আছে পারমিয়াবিলিটি, এখান থেকে তোদের দুটো টপিক থেকে কোশ্চেন আসে। এক হচ্ছে ফার্স্ট তোর যেটা বেসিক ডেফিনেশন, যেখানে খুব ইজি কোশ্চেন আসবে, গিভেন ভ্যালু সবকিছু পুট করবি, কিউ ইকুয়াল টু কে আই, এর থেকে বেশি কিছু ডিফিকাল্ট দিবে না। সেকেন্ড যদি আসার হয়, যদিও তোদের সিলেবাসে সেটা নেই, আমি তাও পড়াইছি, যেটা হচ্ছে কি ওই স্ট্র্যাটিফাইড যদি সয়েল হয়, যদি অনেকগুলো লেয়ার থাকে সয়েলের, তাহলে আমরা পারমিয়াবিলিটির ভ্যালু কিভাবে বের করবো, ঠিক আছে? তো এভারেজ পারমিয়াবিলিটি ওটার মধ্যেও কিছু নেই, সবগুলো হাইট বলে দিবে, সবগুলোর কে ভ্যালু বলে দিবে, সব ভ্যালু বসাবি, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ওটা বোধহয় আলাদা কিছু নেই, আমি কোশ্চেন সেন্ড করে দিচ্ছি ওটা। তো ওটা বোধহয় আলাদা নতুন কিছু শেখার নেই, শুধু ফর্মুলাটা শেখাবেন। যেগুলা অঙ্ক তোদের শিখতে হবে সেটা হচ্ছে এই টেস্টিং রিলেটেড আমি এই দুটো অঙ্ক দেখা দেবো, তাহলে তোদের আর কি এই 4-5টা অঙ্ক দেখলেই হবে তোদের। মানে সয়েল থেকে খুব বিশাল যে অঙ্ক আসে তা না, যেগুলো টপিক থেকে মেনলি অঙ্ক আসে সেটা ফার্স্ট টপিক গুলোর থেকে বেশি অঙ্ক আসে, আর সেকেন্ড টপিক গুলো এই পরের যে টপিক গুলো সেগুলো হচ্ছে সিলেক্টিভ, মানে তোদের অ্যাকচুয়ালি সয়েলের সিলেবাস এমন কিছু বেশি না, ছোট্ট সিলেবাস তোদের, মানে ছোট্ট বলতে অনেকই ছোট, মানে ডিপ্লোমা
রেসপেক্টটা ঠিক আছে বড় হয়তো মনে হতে পারে, কিন্তু ইন জেনারেল যদি টোটাল সয়েলের সিলেবাস দেখিস তাহলে তোদের সয়েলের সিলেবাস অনেকই ছোট আছে। সো ওই জন্যই আর কি বেশি টপিক থেকে তোদের কোশ্চেন করার স্কোপ নেই, আর বেশি হার্ড লেভেলও কোশ্চেন করার স্কোপ নেই। তো বেসিক কি হবে, ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন তোদের দিবে, ঠিক আছে? তো ওই জন্য আমি হার্ড কোশ্চেনটা করাচ্ছি যাতে তোরা ইজি কোশ্চেন অটোমেটিক তোরা করতে পারিস। তো দেখে না একবার আমি এই জায়গাটা বলে দিচ্ছি টেস্টটা কি বলছে। কোশ্চেনটা বেসিক্যালি এই একটা সয়েল স্যাম্পল আছে, যার এখানে আমাদের যে উপরে স্ট্যান্ড পাইপ লাগানো আছে, ফলিং হেড টেস্ট এটা, ঠিক আছে? আমি এটা বলছি সব এগুলো। তো ইনিশিয়ালি ওয়াটার লেভেল ছিল ধর এখানে, ইনিশিয়ালি ওয়াটার লেভেল ছিল এই হাইটটা, বলা আছে 90 সেন্টিমিটার। তো বলছে টাইম যখন 15 মিনিটস, তখন ওয়াটারটা আসছে কত হাইটে আসছে, 84, তাই তো? 84 সেন্টিমিটার হাইটে আসছে টাইম যখন 15 মিনিটস। তো 15 মিনিটস টাইমে আমাদের ওয়াটার লেভেল চেঞ্জ হয়েছে কোথা থেকে কত, 90 থেকে 84 সেন্টিমিটার। তো আমাকে টাইম জিজ্ঞেস করছে যে কত টাইম পর ওয়াটার লেভেল 90 থেকে চেঞ্জ হয়ে কত হবে, ওয়াটার লেভেল 90 থেকে চেঞ্জ হয়ে হবে 45, মানে একদম হাফ হয়ে যাবে, 90 হাফ 45। তো এটা হচ্ছে 45। তো এটা আমাকে জিজ্ঞেস করছে বেসিক্যালি কত টাইম। তো আমরা যেটা দেখলাম যে k ইকুয়াল টু 2.303 AL বাই AT ইন্টু লগ বেস 10 H1 বাই H2, এটা দেখলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি টাইমটাকে বাঁদিকে নিয়ে আসি, এই টাইমটাকে যদি বাঁদিকে নিয়ে আসি আর কেটাকে যদি ডান দিকে নিয়ে আসি, তো আমাদের ইকুয়েশনটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, এদিকে টি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কে। এইবার 2.303 এ কনস্ট্যান্ট, এ তো এরিয়া অফ দ্য পাইপ, সেটা অবভিয়াসলি কনস্ট্যান্ট হবে একটা পার্টিকুলার টেস্টে। এল হচ্ছে লেন্থ অফ দ্য সয়েল স্পেসিমেন, লেন্থ অফ দ্য সয়েল স্পেসিমেন একটা পার্টিকুলার টেস্টে কনস্ট্যান্ট হবে। এ হচ্ছে এরিয়া অফ দ্য সয়েল স্পেসিমেন, তো এরিয়া অফ দ্য সয়েল স্পেসিমেন কনস্ট্যান্ট হবে। কে হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য সয়েল, যেটা একটা পার্টিকুলার টেস্টে আমাদের কনস্ট্যান্ট হবে। তো টি বেসিক্যালি এই টোটাল পার্টটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, এটা টোটালটা হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো আমাদের টি ইজ বেসিক্যালি প্রপোর্শনাল টু লগ H1 H2, এখানে বেস 10 আছে। তো আমি এইখানে এটাকে এরকম লিখতে পারি, ক্যাপিটাল টি বাই স্মল টি ইকুয়াল টু, ক্যাপিটাল টি মানে কি লগ বেস 10, ক্যাপিটাল টি মানে কোথা থেকে কত, 90 থেকে 45, তাহলে উপরে 90 নিচে 45 রাখলাম। স্মল টি মানে কি হচ্ছে আমাদের 90 থেকে 84, তাহলে উপরে 90 রাখলাম নিচে 84 রাখলাম। আর স্মল টি এখানে কত আছে 15, তাহলে এখান থেকে বেসিক্যালি সবগুলো ক্যালকুলেট করবি, টাইম তোদের চলে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ কোশ্চেন, মানে ফার্স্ট টাইপ অফ বলতে কি এটা তোর ফলিং হেডের কোশ্চেন। তো বেসিক্যালি তোদের যদি ধর ইজি কোশ্চেনটা, এটা তো একদম একটু হার্ড হয়ে গেল, হার্ড বলতে কি বুঝতে পারলে হার্ড না। তো এবার যদি ইজি কোশ্চেন হয় তাহলে কি করবে, তোকে সব ডেটা গুলো দিয়ে দিবে, মনে কর এরিয়া বলে দিল, লিখতে হবে না কোশ্চেনটা, শুধু শুনে নে। ধর একটা পাইপের স্ট্যান্ড পাইপের এরিয়া বলে দিল মনে কর 10 সেন্টিমিটার স্কোয়ার সাপোজ, ক্যাপিটাল এ বলে দিল মনে কর 20 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তারপর ধর কে বলে দিল হচ্ছে মনে কর 1 সেন্টিমিটার পার সেকেন্ড, কে এর ভ্যালু বলে দিছে, ঠিক আছে? 1 সেন্টিমিটার পার সেকেন্ড, কে বলে দিল 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর ধর তোকে বলে দিল লেন্থ অফ দ্য সয়েল স্পেসিমেন 50 সেন্টিমিটার। তো কোশ্চেন করলো যে ওয়াটার লেভেল 100 সেন্টিমিটার থেকে যদি ওয়াটার লেভেল 50 সেন্টিমিটার যেতে হয় তাহলে কত টাইম লাগবে, এটা তো একটা কোশ্চেন গুলো যেগুলো আর কি নর্মালি তোদের কোশ্চেন গুলো হয়। তো এরকম একটা কোশ্চেন করলো, তো কি করবি, ফর্মুলা আমার কাছে অ্যাভেলেবেল, কে ইকুয়াল টু 2.303 AL বাই AT লগ বেস 10 H1 বাই H2। তো এখানে আমাদের টাইম জিজ্ঞেস করছে, তাই কেটাকে নিচে নিয়ে যাই আর টিটাকে উপরে নিয়ে আসি, টিটাকে উপরে নিয়ে আসলাম, কেটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, টাইম ইকুয়াল টু হয়ে যাবে 2.303। এ হচ্ছে কি, এটা বলা হবে কিরকম, এরিয়া অফ স্ট্যান্ড পাইপ, স্ট্যান্ড পাইপের এরিয়া বলা থাকবে। আর এটা কি বলা থাকবে, ক্রস সেকশনাল এরিয়া অফ সয়েল স্পেসিমেন, এটা কি বলা থাকবে, ক্রস সেকশনাল এরিয়া অফ সয়েল স্পেসিমেন, ঠিক আছে? এরকম করে বলা থাকবে। তো আর এল কি বলা থাকবে, লেন্থ অফ সয়েল স্পেসিমেন, ঠিক আছে? এরকম করে বলা থাকবে। তো স্মল এ আমার আছে 10 ধর, ক্যাপিটাল এল যেটা আছে সেটা দেওয়া আছে 50, তারপর ক্যাপিটাল এ দেওয়া আছে তোর এখানে 20,
কে দেওয়া আছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড, 1 বসালি, লগ বেস 10 হাইট h1 থেকে h2, 100 সেন্টিমিটার আগে হাইট ছিল, এখন আমার হাইট হয়ে গেছে 50, তাহলে উপরে 100 নিচে 50, তাহলে অ্যান্সারটা সেকেন্ডে আসবে, ঠিক আছে? কারণ এখানে তুই সেকেন্ড ইউজ করছিস, কে ইউনিটটা কি আছে সেন্টিমিটার পার সেকেন্ড, তো তুই এখানে সেকেন্ডে ইউজ করছিস, তো এখানে অ্যান্সারটাও তোর সেকেন্ডে আসবে। তো বেসিক্যালি এখান থেকে তোর টাইম কত সেকেন্ড সেটা চলে আসবে, যে কত সেকেন্ড পর ওয়াটারটা উপর থেকে নিচে এরকম লেভেলে নামবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট কোশ্চেনটা দেখ। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখ, এখানে কনস্ট্যান্ট হেড টেস্টের কথা বলা আছে। দেখ, এ পারমিয়ামিটার বলতে কি, যেটাতে আর কি টেস্ট করা হয়, ঠিক আছে, যেই ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টে টেস্ট করা হয় ওটাকে পারমিয়ামিটার বলছে। মানে এই যে স্যাম্পেলটা যেখানে আর কি বেসিক্যালি রাখা হয়, সয়েল স্যাম্পেলটা যেখানে রাখা হয় সেটাকে বলছে পারমিয়ামিটার, ঠিক আছে? এ পারমিয়ামিটার অফ 100 মিলিমিটার ডায়া, মানে এই যে স্যাম্পেলটা আছে তার ডায়া কত বলছে 100 মিলিমিটার, 100 মিলিমিটার ডায়া বলা আছে। তারপর কি বলা আছে, লেন্থ 30 সেন্টিমিটার, মানে এই স্যাম্পেলটার লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, ওয়াজ ইউজড ফর কনস্ট্যান্ট হেড টেস্ট অ্যান্ড ফলিং হেড টেস্ট, মানে এই স্যাম্পেলটাকেই আমি একবার কনস্ট্যান্ট হেড টেস্টে ইউজ করছি আর একবার ফলিং হেড টেস্টে ইউজ করছি। তো বলছে কি, while conducting a constant head test, যখন কনস্ট্যান্ট হেড টেস্ট করা হচ্ছিল, the loss of head was 120 centimeter for the soil sample and the rate of flow was 3.2 centimeter cube per second. কি বলা আছে, যখন আমাদের কনস্ট্যান্ট হেড টেস্ট করা হচ্ছিল তখন হেড, মানে কনস্ট্যান্ট হেড টেস্টে কি করা হয়, এই সয়েল স্যাম্পেলটা তার উপর আমরা একটা পার্টিকুলার হাইট থেকে কি করি ওয়াটারটাকে ছাড়ি আর কি, তো একটা হেড থাকে যেটা আর কি ফর্মুলা কে ইকুয়াল টু কিউ এল ডিভাইডেড বাই এইচ এ টি, যেখানে এ কি বলছি সরি, এইচ কি, এইচ হচ্ছে এই যে হাইটটা, যে হাইট থেকে আর কি ওয়াটারটাকে ড্র করা হচ্ছে বা ড্রপ করানো হচ্ছে, হেড ডিফারেন্স বেসিক্যালি। তো এখানে হেড ডিফারেন্সটা বলা আছে, কি বলছে এখানে দেখ, যে ভালো মতন পড়বি, যদি কোথাও বুঝতে না পারিস বলবি আমাকে, হ্যাঁ? তো এই যে কনস্ট্যান্ট হেড টেস্ট আছে, সেই কনস্ট্যান্ট হেড টেস্টে আমাদের লস অফ হেড ইজ 120 সেন্টিমিটার, মানে কনস্ট্যান্ট হেড টেস্টে আমার কাছে কি কি ডেটা দেওয়া আছে দেখ, কনস্ট্যান্ট হেড টেস্টে এইচ এর ভ্যালুটা বলা আছে 120 সেন্টিমিটার। আচ্ছা, রেট অফ ফ্লো কি বলা আছে, রেট অফ ফ্লো 3.2 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। রেট অফ ফ্লো বলতে কি দেওয়া আছে বলতো, স্মল কিউ। আচ্ছা, স্মল কিউ না বললেও রেট অফ ফ্লো, এখানে একটা তোদের জিনিস আমি একটু বলে দিই, তোদেরকে আমি এই ফর্মুলাটাই লেখাছিলাম না, কে ইকুয়াল টু কিউ এল বাই এইচ এটি, এটাই তো লেখাছিলাম, তাই তো? হ্যাঁ দাদা। এখানে যে কিউটা আছে না, এই কিউটা কিন্তু শুধুমাত্র বেসিক্যালি এরকম সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, মানে এটা বেসিক্যালি ভলিউম, ঠিক আছে? তো এই কিউ এর সাথে যখন টি ডিভাইড করবি, তখন ওটা আসবে এরকম, স্মল কিউ এল বাই এইচ এ, মানে এই স্মল কিউটা সরি, তো এই স্মল কিউটা হবে কিসে, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বা মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? এখানে যে ক্যাপিটাল কিউটা লিখছি, অ্যাকচুয়ালি আমার এটা সাইনটা দিতে একটু ভুল হয়েছে, কারণ আগে আমি ক্যাপিটাল কিউ বলতে আমি মিটার কিউব পার সেকেন্ড বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ডই বোঝাচ্ছি,
কিন্তু এখানে যে স্মল কিউটা বা ক্যাপিটাল কিউটা আছে এখানে, এই ক্যাপিটাল কিউটা এখানে কাকে বোঝাচ্ছে? ভলিউম, সেন্টিমিটার কিউব বা মিটার কিউব একে বোঝাচ্ছে, হ্যাঁ, পার সেকেন্ডে না, ঠিক আছে, পার সেকেন্ডে না। তো বেসিক্যালি তোদের যেটা আরেকটা যে ডেটা দেওয়া আছে না, এই যে রেট অফ ফ্লো 3.2, তো রেট অফ ফ্লো 3.2 বলতে তোদের বেসিক্যালি কি দেওয়া আছে বলতো? তোদের দেওয়া আছে ক্যাপিটাল কিউ বাই টি, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে 3.2 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, এটা দেওয়া আছে। আচ্ছা, আর তার আগে কি কি ডেটা দেওয়া ছিল? লেন্থ অফ দ্য সয়েল স্পেসিমেন, এল দেওয়া ছিল কত? 30 সেন্টিমিটার। আচ্ছা, ডায়া অফ দ্য সয়েল স্পেসিমেন, এরিয়া, ডায়া দেওয়া আছে মানে কি সয়েল স্পেসিমেনের এরিয়া বের করতে পারবো। এরিয়া কত দেওয়া আছে? এরিয়া হচ্ছে আমাদের দেওয়া আছে π/4, কি হবে? ডায়া বলা আছে, তাহলে এরিয়া কি বেরোবে? π/4 ডি স্কোয়ার। সয়েল স্পেসিমেনটা এরকম টাইপের ছিল, সিলিন্ডার টাইপের, সয়েল স্পেসিমেনটা সিলিন্ডার টাইপের ছিল, যার ডায়াটা বলা আছে কত? ডায়াটা বলা আছে আমাদের 100 মিলিমিটার। তাহলে ডায়া যদি 100 মিলিমিটার হয়, আচ্ছা 100 মিলিমিটার মানে কত সেন্টিমিটার হচ্ছে? 0.1। 0.1, 10, 10, তো এত সেন্টিমিটার স্কোয়ার আমার বেসিক্যালি কি হচ্ছে? এরিয়া, সেটা একটু ক্যালকুলেট করে বলতো কত আসে? বাইশ, 22 হবে। বল বল তাড়াতাড়ি বল, ক্যালকুলেটর রাখবি সবসময় পাশে যখন আমি পড়াবো, এইসব অঙ্ক টঙ্ক পড়াবো। 78.54 সেন্টিমিটার। 78.54, ওকে, মিলিমিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো এগুলো আমাদের কাছে ডেটা দেওয়া আছে, ওকে, তাহলে এগুলো আমার কাছে ডেটা আছে। কি কি পেলাম? এইচ, ওকে, কিউ/টি, ঠিক আছে, এই জায়গাটা ভালো মতো মাথায় রাখবি। কে ইকুয়াল টু, যে আমি QL/H/AT বলছি, এখানে কিউ বলতে সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, মানে এটা অনলি ভলিউম, মানে কতটা ওই একটা জারের মধ্যে কালেক্ট হলো, আর এই টি হচ্ছে টাইম। তো কিউ/টি হচ্ছে রেট অফ ফ্লো আর কি, বেসিক্যালি সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বা অর মিটার কিউব পার সেকেন্ড বা মিলিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে যেহেতু রেট অফ ফ্লো দেওয়া আছে, দেখ এখানে 3.2 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বলা, তাই না? সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বলা আছে, এই যে, তার জন্য বেসিক্যালি এটা কি দেওয়া আছে? কিউ/টি দেওয়া আছে, ওকে। তো লেন্থ আমাদের জানি, এরিয়া বের হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি বের হবে অ্যাকচুয়ালি বল, এগুলো দিয়ে কি বের হবে আমাদের? Q/L 30। এর ভ্যালু বের হবে এখান থেকে, কিসের ভ্যালু বের হবে? কে এর ভ্যালু, তাই কি না? তো কে এর ভ্যালুটা কি হচ্ছে? দেখ, QL/H/AT, or এখান থেকে Q/T টাকে আমি একসাথে রাখলাম, আর এখানে L রাখলাম আর এখানে HA রাখলাম, ঠিক আছে, T টাকে একবারে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বের হবে। তো কে এর ভ্যালুটা তোরা বের কর, বের করে বলবি কত আসবে, ঠিক আছে। তো কে এর ভ্যালুটা বের করে বল কত আসছে, সবগুলা ভ্যালু বসা। দেখ, কিউ/টি, কিউ/টি কত দেওয়া আছে? কিউ/টি দেওয়া আছে যে 3.2, তাহলে 3.2 বসালাম। আরো যদি কোথাও ডেটা বুঝতে অসুবিধা হয় বলবি। এল, দাদা আমি না কথা শুনতে পাচ্ছি না, কাইটে আরে কাইটে দাদা আসছে। বাইরে বের হয়ে আমিও গেছে। শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো 3.2 আছে হচ্ছে কিউ/টি, আর এল কত দেওয়া? 30,
এইচ কত দেওয়া 120, এ কত দেওয়া, এ দেওয়া হচ্ছে এই যে আমরা পেলাম এখানে ক্যালকুলেট করে 78.54। কেউ যদি আগে ভিডিও না দেখে থাকিস তাহলে এখানে কিচ্ছু মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবি না, সব মাথার উপর দিয়ে বেড়ে যাবে। তো এখান থেকে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে, ঠিক আছে? কর কত আসে বল? পয়েন্ট 0.010 পরে দেখবি হয়তো 2 আসতে পারে, দেখিস। হ্যাঁ দাদা 2 আসছে। এরকম। হ্যাঁ ঠিক আছে, তো এত সেন্টিমিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে? এই যে আমি যতটুকু করে দিলাম, এই যে এখানে কে এর ভ্যালুটা বের করলি, এটাই কিন্তু একটা অঙ্ক, আলাদা অঙ্ক, ঠিক আছে? কনস্ট্যান্ট হেড টেস্টের এই যে আমি এতটুকু যে এখানে কে বের করে দিলাম, এটাই কিন্তু একটা আলাদা অঙ্ক হিসেবে আসতে পারে। কি তোকে সবকিছু বলে দিবে, আরেকবার আমি বলে দিচ্ছি শর্ট করে যাতে বুঝতে পরে অসুবিধা না হয়। তোকে কি বলে দিতে পারে যে কত হেড সেটা বলে দিল, লেন্থ অফ দ্য স্পেসিমেন বলে দিল, এরিয়া বের করার জন্য তোকে বেসিক্যালি ডায়ামিটার দেওয়া থাকবে, ডায়ামিটার থেকে π/4 ডি স্কোয়ার করে তুই এরিয়া বের করে নিবি। কত টাইমে হচ্ছে সেটা ধর বললো না, কত ভলিউম কালেক্ট করা হচ্ছে সেটা বললো না, বাট তার বদলে রেট অফ ফ্লো বলে দিল। রেট অফ ফ্লো মানে তোর কিউ/টি, কারণ কিউটা কিসে আছে, মিটার কিউব বা সেন্টিমিটার কিউব এগুলা ইউনিটে আছে, আর টিটা জেনারেলি সেকেন্ড বা আওয়ার এগুলা ইউনিটে থাকবে। তো তোকে যদি রেট অফ ফ্লো বলে দেয় তাহলে মানে কি বলছে, মিটার কিউব ফ্লো দেওয়া আছে মানে কি মিটার কিউব পার সেকেন্ড এভাবে বলা আছে, বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড এভাবে বলা আছে। তো তোকে কিউ/টিটা বলে দেওয়া আছে বেসিক্যালি। আর যদি আলাদা বলে দেয় তাহলে এটাকে কিউটা যখন বলে দিবে তখন মিটার কিউব বা সেন্টিমিটার কিউব বলে দিবে যে একটা বাকেটে এত ওয়াটার কালেক্ট করা হচ্ছে, যেভাবে কালেক্ট মানে টেস্টিংটা করে, আর এত টাইমে কালেক্ট করা হচ্ছে সেটাও বলে দিবে যে 15 মিনিটস বা এতক্ষণ বা এত টাইম পর কালেক্ট করা হচ্ছে। তো ওখান থেকে তুই কিউ/টি আলাদাভাবে বের করতে পারিস। তো এখান থেকে তোকে কি অঙ্ক দিতে পারে, এক যে পারমিয়াবিলিটির ভ্যালু বের করো। তো যেটা আমরা এখানে বের করলাম যে কে এর ভ্যালু হচ্ছে 0.01102 সেন্টিমিটার পার সেকেন্ড, বা যদি এটাকে মিলিমিটারে লিখিস তাহলে আসবে 0.102 মিলিমিটার পার সেকেন্ড আর কি, ঠিক আছে? যেটা তোর সুইটেবল মনে হবে সেভাবে লিখতে পারিস। তো এটা চলে গেল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টটা কি বলছে দেখিনি। সেকেন্ড পার্টটা বলছে এই যে সয়েল স্পেসিমেনটা ছিল, এই সেম সয়েল স্পেসিমেন নিয়েই আমরা টেস্টিং করছি, এই সেম সয়েল স্পেসিমেন নিয়েই আমরা টেস্টিং করছি। এবার নেক্সট কি টেস্টিং করছি, নেক্সট যে টেস্টিংটা করছি সেটা হচ্ছে ফলিং হেড টেস্ট, ঠিক আছে? নেক্সট যে টেস্টিংটা করা হচ্ছে সেটা হচ্ছে ফলিং হেড টেস্ট, এই সেম স্পেসিমেনটা দিয়ে। তাহলে আমার ফার্স্ট যে টেস্টটা ছিল সেটা দিয়ে আমার কাজ কি ছিল বলতো, ফার্স্ট টেস্টটা দিয়ে আমরা কি বের করলাম, ওর সয়েলটার পারমিয়াবিলিটি ভ্যালুটা বের করলাম, যেটা আমরা পরে কেসে কাজে লাগাবো। এবার কি বলছে, ওই যে ফার্স্টে প্রথমে তোকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, তো এটা বের হয়ে গেল, এটা একটা কোশ্চেন ছিল। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ এ ফলিং হেড টেস্ট was performed on the same sample, যদি আমি এবার কনস্ট্যান্ট হেড টেস্ট না করে ফলিং হেড টেস্ট করতাম সেম সয়েলটার উপর এট দ্য সেম ভয়েড রেশিও, যেটা আমাকে কিছুক্ষণ আগে গৌরব বললো যে ভয়েড রেশিওটা কি চেঞ্জ হবে। তো এখানে দেখ অ্যাজাম্পশনটা লিখে দেওয়া আছে যে সেম ভয়েড রেশিও, যদি নাও বলে দিত তোকে ধরে নিতে হতো সেম ভয়েড রেশিও। এবার ভয়েড রেশিও সেম মানে কি, আমি তোদেরকে দেখবি ভিডিওর মধ্যে বলছি কে ইজ প্রপোর্শনাল টু ই কিউব ডিভাইডেড বাই 1+e। দ্যাট মিনস আমাদের ই চেঞ্জ হলে ভয়েড রেশিও চেঞ্জ হলে কেও চেঞ্জ হয়ে যায়। তো এখানে যেহেতু সেম ভয়েড রেশিও, তো আমাদের কে চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। তো এবার এখানে কি বলছে, ফর দ্য সেম ভয়েড রেশিও, তার মানে আমাকে বোঝায় দেওয়া হচ্ছে যে কে এর ভ্যালু সেম আছে। দুটো আলাদা টেস্ট করছি কিন্তু আমাদের কে এর ভ্যালুটা সেম রাখা আছে, এটাই আর কি এখানে বোঝাতে যাচ্ছে। এবার বলছে কি ফাইন্ড দ্য টাইম টেকেন ফর দ্য হেড টু ফল ফ্রম 98 to 50 সেন্টিমিটার। The diameter of the standpipe in the falling head test is 25 mm. তো নেক্সট টেস্টে কি বলছে, টাইম জিজ্ঞেস করছে। নেক্সট টেস্টে টাইম জিজ্ঞেস করছে কিসের জন্য, যাতে আমার হাইটটা যেটা ইনিশিয়ালি 98 সেন্টিমিটার ছিল সেখান থেকে হাইটটা আমাদের কোথায় আসবে, 50 সেন্টিমিটার আসবে। মানে ওই যে জাস্ট কিছুক্ষণ আগে করলাম এই সয়েল, তো এই ওয়াটার লেভেল, তো প্রথমে হাইট ছিল 98, সেখান থেকে হাইট 50 সেন্টিমিটার আসবে, তাতে আমার কত টাইম লাগবে, ওয়েস্ট হবে, ঠিক আছে? এটার জন্য, তো এটার জন্য আমরা ফর্মুলা জানি, ফলিং হেড টেস্টের ফর্মুলা জানি, কে ইকুয়াল টু 2.303 ALAT log base 10 H1 by H2।
এইবার টি আর কে আমি এখানে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, বিকজ আমার কে দরকার নেই, কে আমি জানি, আমার দরকার কোনটা, টাইম। তাহলে এখানে কে লিখে দিচ্ছি। এইবার দেখ কোনটা কিভাবে বের করবো, সব এখানে নোন। দেখ কে, কে অলরেডি নোন, তুই কোন ইউনিট ইউজ করতে যাস তোর ব্যাপার। তুই যদি সেন্টিমিটার ইউজ করতে যাস তাহলে এইটাই বসাচ্ছি, তাহলে আমি কে বসাচ্ছি এখানে। দেখ কে কত, 0.0102, ঠিক আছে, এটা বসলো কে। এ কি, এরিয়া অফ দ্য সয়েল স্পেসিমেন। এরিয়া অফ দ্য সয়েল স্পেসিমেন অলরেডি আমরা বের করছি, এই যে π/4 ডি স্কোয়ার করে কত, 78.54। ওকে, তো উপরে 2.303 বসলো ইনটু এল, আগে এল বসাই তারপর এ বসাচ্ছি। তো এল কি, লেন্থ অফ দ্য সয়েল স্পেসিমেন অলরেডি জানা 30 সেন্টিমিটার, এই যে এই লেন্থ 30 সেন্টিমিটার। এবার আছে স্মল এ, স্মল এ কি, স্মল এ কি, স্মল এ বল। স্মল এ হচ্ছে এরিয়া অফ দ্য স্ট্যান্ড পাইপ। এবার স্ট্যান্ড পাইপের যে এরিয়া, সেই এরিয়াটা কি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে, π/4 ডি স্কোয়ার, সার্কেলের এরিয়া। এবার দেখ পাইপের ডায়ামিটার বলা আছে, diameter of the standpipe in the falling head test is 25 mm. That means আমার D বলা আছে 25 mm. That means আমাদের এখান থেকে 25 mm মানে কি 2.5 সেন্টিমিটার। তার মানে আমার স্মল এ কি হবে, π/4 ইন্টু 2.5 সেন্টিমিটারের স্কোয়ার। এটা ক্যালকুলেট করে কত হয় একটু বলতো। মানে এটা বেসিক্যালি এই পাইপের ডায়াটা বলা আছে, স্ট্যান্ড পাইপের ডায়া বলা আছে, ওখান থেকে এরিয়া বের করতে হবে। কত আসে একটু বল। 4.908। 4.908, ঠিক আছে, 4.908 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, এটা আসলো। তাহলে এখানে আমি বসাচ্ছি 4.908। আচ্ছা, ইনটু লগ বেস 10, উপরে H1 নিচে H2। তাহলে H1 কত আছে, H1 আছে 98, H2 আছে 50, উপরে 98 নিচে 50। তাহলে এখান থেকে বেসিক্যালি আমার টাইম চলে আসবে। ওকে, এখান থেকে টাইম আসবে, টাইমটা এখান থেকে ক্যালকুলেট করে নিস। ক্যালকুলেট করতে পারবি এখনই, করলে কর, টাইমটা বল আমার কত আসছে ক্যালকুলেট করে। 123.7 আসছে। 123.7, আচ্ছা, তো এখানে আমার ওই বইয়ের মতো আবার অ্যান্সারও লেখা নেই, ঠিক আছে। 123, তাই তো, হ্যাঁ তো। ঠিক আছে, আমার এখানে বইয়ের মধ্যে অ্যান্সারও লেখা নেই, যাই হোক, তো ঠিকই আছে তাহলে। 123.7, দেখি এখানে 300.012, ঠিক আছে, 123.7, এত সেকেন্ড টাইম লাগবে তাহলে আমার ফল হতে। তো দেখ এখানে আমি দুটো কোশ্চেন একসাথে কম্বাইন করে দেখালাম। যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে কনস্ট্যান্ট হেড টেস্ট ইউজ করলাম, সেখান থেকে আমার টার্গেটটা কি ছিল, মেনলি কে এর ভ্যালু বের করা, যেটা তোদের সেপারেট একটা কোশ্চেন দিবে, ঠিক আছে। এইবার এখানে কি করলাম, এই কে এর ভ্যালুটা ইউজ করে আমি নেক্সট ফলিং হেড টেস্টে ওই কে এর ভ্যালুটা ইউজ করে আমি কিভাবে টাইম বের করতে হয় সেটা দেখালাম। এবার তোদেরকে নিশ্চয়ই তোরা যদি এটা বুঝে যাস, তোদের যদি উল্টাটা দেয় যে টাইম দিয়ে দিছে, তোকে একটা পাতেই একটা শুধু একটা ইজি কোশ্চেন দিল, যে একটা ফলিং হেড টেস্ট বলে দিল, সেখানে সবকিছু বলে দিচ্ছে, টাইম সবকিছু বলে দিচ্ছে, তোকে শুধু কে বের করতে হবে। তো সেটা তো পারবি, সেটা তো আরো ইজি। এতক্ষণে যেগুলা কোশ্চেন বললাম তার থেকে তো আরো ইজি, ওটা জাস্ট শুধু কে এর ভ্যালু বসাবি, মানে টি এর ভ্যালুটা বসা দিবি, কে এর ভ্যালু বেড়ে যাবে। পারবি তো ওটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো কোশ্চেন, যে দুটো আমার মেনলি তোদেরকে বলার ছিল এই চ্যাপ্টারে, ঠিক আছে, পারমিয়াবিলিটি। আর এখানে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলবি, আমি এটা কোশ্চেনটা তো গ্রুপে শেয়ারই করে দিয়েছি, তো অ্যান্সারটা এই যে এখান থেকে, এখানে কারো যদি কোনো স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নে, আর যদি কারো কোনো ডাউট থাকে এতটুকু পর্যন্ত বল। পারমিয়াবিলিটিতে তোদের বেশি কিছু কোশ্চেনে, কম্প্যাকশনে তো অঙ্ক আসেও না, তাও আমি অঙ্ক করায় দেবো কম্প্যাকশনের, কারণ সিলেবাসে তোদের প্রবলেমও নেই, আমি করায় দেবো একটা মানে এক দুটা ইজি টাইপের, যদি ওটা ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড প্রবলেম আমি সেটা করায় দেবো কম্প্যাকশনে। তোদের কোন কোন ভিডিও দিচ্ছি বলতো আমি, কম্প্যাকশন আর পারমিয়াবিলিটি, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আর তো কিছু দিই নেই, ঠিক আছে। আমি নেক্সট যেটা দিব সেটা হচ্ছে আজকে আমি দিয়ে দিচ্ছি কম্প্যাকশন দিয়ে দিচ্ছি, পারমিয়াবিলিটি দিয়ে দিচ্ছি, এবার নেক্সট আমি যেটা দিব স্ট্রেস ডিস্ট্রিবিউশন, ওটা দেবো। দাদা, আজকের ভিডিওটা তো দিয়ে দিবা। হ্যাঁ ওটা তো দেবোই, এটা তো দিবই, মানে যেটা করাচ্ছি এখন ক্লাস। হ্যাঁ দাদা। হ্যালো,
হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে। কি বলছিলিস বল, আমি বুঝতে পারলাম না। আজকের ক্লাস না নিয়ে কথা আজকের বলছিস ভিডিও, তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, শোন, আর এবার বল, তোদের কারো যদি পার্মিয়াবিলিটি আর ইয়ের থেকে কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, আমাকে এখনই বল, আমি বলে দিচ্ছি। পার্মিয়াবিলিটি আর কম্প্যাকশন, কারো যদি কোনো ডাউট থাকে আমাকে বল। কোনো টপিক, কোনো কিছু, ধর একটা কোনো কিছু কনফিউশন আছে, আমাকে বল। ভিডিও দেখছিস, ভিডিও দেখার পর বলবি, ভিডিও না দেখে বলে লাভ নেই। ঠিক আছে, ভিডিওটা যদি দেখা হয়ে থাকে তাহলে বল যে আমার দাদা এখানে একটু কনফিউশন হচ্ছে, বা এটা আমি বুঝতে পারছি না, বা এটা আমার ডাউট হচ্ছে যে কি হবে এটা। যদি কোনো ডাউট থাকে আমাকে বল। ঠিক আছে, তো আমি এমনি ভিডিওগুলো দেখে এমনি বুঝতে পারছিস তো, ওভারঅল অসুবিধা হচ্ছে না তো সেরকম? না তেমন না কোনো দাদা অসুবিধা হচ্ছে হচ্ছে না। না। ঠিক আছে, আমি ভালো মতন চেষ্টা করছি বানানোর। তো কোনো যদি ডাউট থাকে, যদি ছোট্ট কোনো ডাউটও থাকে, যাই থাক না, সিলি ডাউটও যদি হয় সেটা বল, কোনো অসুবিধা নেই। খুব যদি নর্মালও দাদা হয়, বোকা মনে হয়, তখন অসুবিধা নেই, বল। দাদা বললাম যে আজকে এই যে সেকেন্ড অঙ্কটা করলে না, হুম। হ্যাঁ মানে তুমি যদি ভিডিও ছাড়ো না, এটা একটু মানে একটু ডিটেলসে বলছোই, মানে একটু তোমার কি বলবো, ক্লিন করে করে পাঠাও না একটু ভিডিওটা। ক্লিন বলতে কিরকম রে? মানে আমি মানে কোশ্চেনটা আছে, মানে তুমি যে ফার্স্ট কোশ্চেনটা যেভাবে করেছো না, মানে এটা মানে একদম হ্যাঁ। স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এটা ও না আচ্ছা, একটু এখনই আমি ভুলে বলে গেলাম, দিচ্ছি। বুঝতে পারলাম। এখানে লিখেন, এখানে দেখে নে। প্রথমে হচ্ছে আমি যেখানে আমি ক্লিন করে করে রাখছি, আমি যেখানে দেখা দিচ্ছি, তারা মার্ক করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নে তুই। ঠিক আছে, হ্যাঁ এই দাদা যে বলুন। কনস্ট্যান্ট হেড টেস্ট, এখান থেকে, দাঁড়া একটু short, এক মিনিট দাঁড়া। কারো যদি কোনো ডাউট থাকে বল, কোনো কিছু, কোনো টপিক, মানে এই চ্যাপ্টার রিলেটেড বা তোর কম্প্যাকশন রিলেটেড। এইখান থেকে এতটা, এটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নে। এটা প্রথম পার্ট, পরপর লিখছি। ঠিক আছে, আচ্ছা। তারপরের পার্টটা হচ্ছে, তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে, এটা 1 নম্বর পার্ট, এই যে আমি লিখে দিলাম 1 নম্বর পার্ট। এই পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, তারপর এই পার্টটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। ঠিক আছে, থার্ডে এটাকে লিখবি। ঠিক আছে। তারপর এই যে পার্টটা লিখলাম, এই যে পার্টটা, এটা হচ্ছে ফোর্থ, এটাকে 4 নম্বরে লিখবি। আমি যত করে হচ্ছে আমি বক্স করে দিচ্ছি, দাঁড়া আমি একটু ছোট করে দিচ্ছি, তুই স্ক্রিনশট নিয়ে নে। তারপরে অসুবিধা হলে বলিস, আমি না হয় বলে দেবো। এনে স্ক্রিনশট নিয়ে নে। তো এখান থেকে পরপর পরপর মানে স্টেপ গুলো লিখে নে, এই পরপর যেগুলো বক্স করেছি ব্ল্যাক কালার দিয়ে, ওগুলোই পরপর। ঠিক আছে, হ্যাঁ দাদা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো কারো কোনো ডাউট আছে কিছু বল, না হলে আজকে এতটুকুই থাক। পরের দিন আমি, পরের দিন বলতে কি, আমি নেক্সট ক্লাসটা অ্যাকচুয়ালি আমি নিতে যাচ্ছি, কম্প্যাকশনে কিছুই নেই। তো মানে থিওরি ওটা মেনলি তোদের। তো অঙ্ক সেরকম কিছু নেই, তবে তাও আমি 1-2টা তোদেরকে বোঝার জন্য, তোদের জানার জন্য আমি 1-2টা অঙ্ক আমি, মানে যেগুলো ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড অঙ্ক করায় দেবো। আর আমি ওই কম্প্যাকশনের সাথে ওই তোর স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে কম্বাইন করে কোশ্চেন করাবো নেক্সট। কারো কোনো ডাউট নেই তো? করি দাদা, বাড়িতে একটা কোশ্চেন দেখি ছিল, তারপর বলে দেবো। বল বল বল। বললাম ওই সয়েল স্ট্রাকচারটা কি পড়তে হবে আমাদের? হ্যাঁ, সয়েল স্ট্রাকচার পড়তে হবে তো, আমি একটা নোট দিছি না? না দাদা তুমি তো ভিডিওতেও বলো নাই আর কোনো নোটও তো দাও নাই। একটা নোট হ্যাঁ দাদা দিছিলাম তো নোট তোদের। দিছিলাম, আমি গ্রুপে দিছিলাম হ্যাঁ, তো। গ্রুপে দিছি, দেখে নিস, গ্রুপে দেওয়া আছে এটা নোট। মার্ক করে দে দেখবি তো, কিন্তু মার্ক করে দে শুরু দে। তোদের প্রথম ইন্টারনালের আগে আমি দিছি তোদের, গ্রুপে দেখিস একটা নোট দিছি সয়েল স্ট্রাকচার, আমার ভালো মতন মনে আছে। ওই ইয়ে চাইছিল, কেউ সৌরদীপই চাইছিল। দেখিস ওখানে আমি গ্রুপে একটা নোট দিছি, ওটা থিওরি পোর্শন, ওটা আমার বলার মতন বেশি কিছু নেই, তো ওখান থেকে একটু নোটটা দেখে নিস। ঠিক আছে, তাও যদি অসুবিধা হয় বলিস, আমি তাও তা নয় ক্লাস করে নেবো, না হলে একটা সয়েল স্ট্রাকচারের ক্লাস দিয়ে দেবো নি। ঠিক আছে, ঠিক আছে। সৌরদীপ তো হ্যাঁ দাদা। দেখে নিস, পিডিএফটা ওর কাছ থেকে নিয়ে নিস। আমি ছোট্ট একটা আচ্ছা পিডিএফ পাঠাচ্ছি, বই খুলতে হবে না, হ্যাঁ বই খুলতিস না। বইয়ে অনেক কিছু আছে, আচ্ছা। পাগল হয়ে যাবে বই দেখে। ঠিক আছে, ওগুলা কিছু দাদা দেখবি বই না তো শুধু। কিনছি। ওটাই বলছি, অনেক কিছু আছে বইয়ে, ওগুলো দেখিস না, ওগুলো দেখলে পাগল হয়ে যাবি। আমি যেগুলো পাঠাচ্ছি সয়েল স্ট্রাকচারের, ওগুলো দেখিস। আর আমি যেগুলা থিওরি বলছি, ওগুলোকেই তোরা যদি ঠিকঠাক ভাবে পড়িস,
তাহলেই, আর তোরা এরপরে একদিন যেদিন আসবি আমার কাছে কিছু কিছু পার্টের চ্যাপ্টারের ছবি তুলে নিয়ে যাস, ঠিক আছে, পিডিএফ করে নিয়ে যাস। আমার কাছে যে মানে বইগুলো আছে ওগুলো কি কম্প্যাক্ট করে লেখা, একদম যতটুক তোদের লাগবে অতটুক আর কি কম্প্যাক্ট করে লেখা আছে, তো অত অসুবিধা হবে না, ঠিক আছে। বই এমনি পড়তে পারিস, টাইম থাকলে পড়তে পারিস, বা সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন বা সয়েল স্ট্রাকচার কিন্তু বই থেকে পড়িস না, ঠিক আছে, ওটা কিন্তু তোদের লাগবে না কিছু, অত কিছু। ঠিক আছে, তাহলে আজকে থাকা ধরুক। আর এমনি কোনো টপিক রিলেটেড কিন্তু কোনো কোশ্চেন